আজ আমরা ভারতীয় দণ্ডবিধি ১৮৬০ সালের আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। দ্য পেনাল কোড 1860 আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড নামে পরিচিত। এই ১৮৬০ সালের দণ্ডবিধি আইন মূলত এটার নাম ভারতীয় দণ্ডবিধি আইন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করা হয়। সেই রাষ্ট্রটির নাম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে এই ১৯৬০ সালের আইন এখনো বলবৎ বা প্রচলিত আছে। বাংলাদেশ দণ্ডবিধি আইন, দ্য পেনাল কোড 1860 বাংলাদেশে প্রচলিত। এই আইনটি মূলত সর্বপ্রথম যে একটা ল কমিশনের মাধ্যমে গঠিত হয়। এই ল কমিশন গঠিত হয় ১৮৩৪ সালে। থমাস ব্যাবিংটন ম্যাকলে ছিলেন এই ল কমিশনের চেয়ারম্যান। এই কমিশন ১৮৩৪ সালে গঠিত হয়। ১৮৩৭ সালে অর্থাৎ 1837 সালে একটি খসড়া প্রণয়ন করেন, আইনের খসড়া, এবং এটি লেজিসলেটিভ কাউন্সিল, ব্রিটিশ পার্লামেন্টে যে আইনসভা, সেই আইনসভায় এটা উত্থাপিত হয় ১৮৫৬ সালে। এই আইনটি আইনে মাধ্যমে পাশ হয়। এটা ১৮৬০ সালের 6 অক্টোবর 1860 এই আইনটি পাশ হয় এবং 1 জানুয়ারি 1862 সালে 1862 এই আইনটি কার্যকারিতা শুরু হয়। ভারতীয় উপমহাদেশে যে প্রেসিডেন্সি শহর কলকাতা, মাদ্রাজে পরীক্ষামূলকভাবে আইনটি প্রচলন ঘটানো হয়। এই আইনটি মূলত যে সিআরপিসি, দ্য ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি দ্বারা পরিচালিত। এই ফৌজদারি কার্যবিধির যে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে ১৮৬০ সালের যে দণ্ডবিধি, যে সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন, এই আইনটির প্রয়োগ হয়। ১৮৬০ সালের আইন, এটা ৪৫ নম্বর আইন, ১ নং 45, দ্য পেনাল কোড 1860। সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি, এটা ১৮৯৮ সালের ৫ নং আইন, ১ নং 5। মূলত এই ফৌজদারি কার্যবিধির মাধ্যমে কোন আদালতে বিচার হবে এবং এটা কিভাবে বিচার হবে, এটা নির্ভর করে সাধারণত ফৌজদারি কার্যবিধির উপরে, এবং কোন আইনে সাজা দেওয়া হবে এইটা নির্ভর করে দি পেনাল কোড 1860 সালের দণ্ডবিধি আইনে। এই দণ্ডবিধি আইনে সাধারণত আমাদের অপরাধের সাজা, অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সাজার পরিমাণ, যে অ্যামাউন্ট অফ পানিশমেন্ট, এখানে কি পরিমাণ সাজা দেওয়া হবে, কোন অপরাধে কি সাজা, এটা সন্নিবেশিত আছে আমাদের এই পেনাল কোডে বা দি পেনাল কোড 1860 সালের দণ্ডবিধি আইনে। এই দণ্ডবিধি আইনে মোট ধারা আছে 511টি। পূর্বে ধারা ছিল 488টি। এখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এবং এখানে 10টি মৃত্যুদণ্ডের যে সেকশন রয়েছে, এর ভিতরে একটি আছে যে অবশ্যই সেখানে মৃত্যুদণ্ড হবে। মানে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মাস্ট, ডেথ সেন্টেন্স ইজ মাস্ট। এটা 303, 303 ধারায়। এই আমাদের যে 511টি
ধারা আছে, সাজার ধারা, এই পেনাল কোডে সর্বনিম্ন যে ধারা, সর্বনিম্ন সাজার যে ধারা, সেটা হচ্ছে 510 ধারা, সেকশন 510। এখানে 24 ঘন্টা কারাবাস এবং 10 টাকা ফাইন বা জরিমানা। আমাদের এই দ্য পেনাল কোড 1860 এটা মূলত তত্ত্বগত আইন, মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। এই আইনটি আমাদের দেশের প্রায় সকল অপরাধের সাজা দেওয়া হয়। এর ভিতরে একটি স্পেশাল আমাদের যে অ্যাক্ট আছে, এটা 1974 সালে এই অ্যাক্টটি আমাদের দেশে, বাংলাদেশে এটি অ্যামেন্ডমেন্ট করা হয় এবং আলাদা একটি স্পেশাল যে ধারা এখানে যুক্ত করা হয়। এবং আমাদের এখানে পরবর্তীতে 2000 সালের দিকে, 2000 সালে এখানে যে শিশু আইন, নারী ও শিশু আইন এবং ডিজিটাল অ্যাক্ট এখানে চালু করা হয় আমাদের এই পেনাল কোডের আওতাধীন। পেনাল কোডের বিচারের যে বিষয়টা এখানে অতিরিক্ত আইন হিসেবে, স্পেশাল অ্যাক্ট হিসেবে আসে 1974 সালে, এবং 2000 সালে আমাদের এখানে নারী ও শিশু আইন এবং সেখানে ডিজিটাল অ্যাক্ট যুক্ত করা হয়। তো আমাদের সময়ের পরিবর্তনে মূলত এই ধারাগুলো পরিবর্ধন, পরিমার্জন এবং সংযোজন বিয়োজন হয়ে থাকে। অনেক সময় বাতিলও হয়ে থাকে, স্থগিত হয়ে থাকে, অনেক সাজাও স্থগিত হয়। যেমন এখন বেত্রাঘাত নেই, এটা স্থগিত করা হয়েছে, বেত্রাঘাতটাকে আমরা। এবং আমাদের যে সাজা হিসেবে যে দ্বীপান্তর আগে ছিল, যে আমাদের যে দ্বীপান্তর করা, আগে বলা হতো যে কালো পানিতে ছেড়ে দিয়ে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একসময় মানুষকে যে দ্বীপান্তর করা হতো সাজা হিসেবে, সেটা এখন আর সেভাবে হয় না। তো যা হোক, সময়ের পরিবর্তনে আমরা এই আইনের প্রয়োগ করে থাকি, বা সময় উপযোগী করার জন্য এটা সংস্কার করা হয়ে থাকে বিভিন্ন সময়। আমাদের এই 511টি ধারার ভিতরে ইম্পর্টেন্ট কয়েকটি ধারা আছে। তার ভিতরে আমাদের সেলফ ডিফেন্স বা এখানে প্রাইভেট ডিফেন্স, এখানে সেলফ প্রোটেকশন, যেটা হচ্ছে আত্মরক্ষার অধিকার নিয়ে, এখানে রাইট অফ সেলফ ডিফেন্স বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এখানে কয়েকটি ধারা রয়েছে। এটা 96 ধারা থেকে 106 ধারার ভিতরে আমাদের সেলফ ডিফেন্স বা এখানে সেলফ প্রোটেকশন, যেটাকে বলা হয় প্রাইভেট ডিফেন্স, এই ধারাগুলো এখানে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ধারা। এই ধারাগুলো যেমন আমাদের ব্যক্তিগত জীবনের জন্য প্রয়োজন, পরিবারের জন্য, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রয়োজন। এটা আইনের ছাত্র হিসেবেও যেমন প্রয়োজন, আইনের পরীক্ষার ক্ষেত্রে যেটা এটা গুরুত্ব বহন করে, সেই সঙ্গে ব্যক্তি জীবনেও এটা গুরুত্ব বহন করে। সুতরাং যারা আইনের ছাত্র বা আইন প্র্যাকটিসের ভিতরে আছে তাদেরও যেমন প্রয়োজন, আইনের বাইরে যারা আছে, যারা দৈনন্দিন জীবনে আমরা যারা আইনের সঙ্গে সংযুক্ত থাকলে অনেক অধিকার সম্পর্কে আমাদের ধারণা হয়, সেই বিষয়ে আমাদের এটা জানা দরকার। সেলফ প্রোটেকশন আর এখানে সেলফ ডিফেন্স, যাকে বলা হয় প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার যে আইন, আমরা কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষা করতে পারবো আর কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার যে অধিকার প্রয়োগ করতে পারবো না, এর প্রবিধান আমাদের এই 96 থেকে 106 এর ভিতরে রয়েছে। মানুষের ব্যক্তি রক্ষা, এখানে 96 ধারায় বলা হয়েছে যে যে কেউ তার আত্মরক্ষার জন্য সে কার্য করতে পারবে এবং সেটা কোনো অপরাধ হবে না। অর্থাৎ কোন অপরাধ হবে না, অর্থাৎ অথচ অপরাধ হবে না, কখন হবে না? আত্মরক্ষার ক্ষেত্রে, অর্থাৎ নিজেকে রক্ষার ক্ষেত্রে, আইনানুগভাবে নিজেকে রক্ষার ক্ষেত্রে যদি কেউ সেলফ ডিফেন্স ব্যবহার করে বা আত্মপ্রতিরক্ষা ব্যবহার করে, তাহলে সেখানে তার অপরাধ হবে না। এটা 96 ধারায় বলা হয়েছে। আর 97 ধারায় বলা হয়েছে, 96 ধারার আলোকে 97 ধারায় বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে এই সেলফ ডিফেন্স ব্যবহার করা যাবে বা প্রাইভেট ডিফেন্স ব্যবহার করা যাবে। এটা সাধারণত
দুটো ক্ষেত্রই আছে। সেই দুটো ক্ষেত্র হচ্ছে যে ব্যক্তি শারীরিক, অর্থাৎ কোনো ব্যক্তি তার নিজের শরীরকে রক্ষার জন্য এবং তার নিজের সম্পত্তিকে রক্ষার জন্য। আবার সে অন্যের শরীর রক্ষার জন্য, অন্যের সম্পত্তি রক্ষার জন্য এই সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স ৯৬ ধারায় বর্ণিত এটা ব্যবহার করতে পারবে। ৯৭ ধারায় এই দুইটি ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তি যে ফিজিক্যাল তার যে বডি শরীর এটাকে রক্ষার জন্য এবং তার সম্পত্তি রক্ষার জন্য, এবং অন্যের শরীর রক্ষা বা অন্যের যে হিউম্যান বিং তার যে শরীর এবং তার প্রপার্টি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এটা আছে ৯৭ ধারায়। আমাদের এটা আছে, এরপরে আছে আমাদের ৯৮ ধারা, অর্থাৎ ৯৮ সেকশন। এখানে এই ৯৮ সেকশনটা হচ্ছে এমন একটা সেকশন যেখানে বলা হয়েছে যে কিছু কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে, যেমন ইনসান বা পাগল ব্যক্তি, ম্যাড, এখানে মেন্টালি ডিজঅর্ডার ব্যক্তি। তারপরে এখানে আছে আমাদের যেমন অপ্রকৃতিস্থিত কোনো ব্যক্তি, যে এখানে আনসাউন্ড, যে সুস্থ নয়, যে আনসাউন্ড পার্সন, যেটা অনেকটা অ্যাবনর্মাল পার্সন, বা এখানে লোনাটিকও বলা যায় অনেক সময়। যে তারপরে ম্যাড, এখানে মাতাল, এখানে এডিক্টেড পার্সন। এদের কার্য, শিশুর কার্য, এটা অনেক সময় আমরা অপরাধ হিসেবে ধরা হয় না। অপরাধ করলেও সেটাকে তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হয় না। কিন্তু এই সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে এদের অপরাধও এটা গণ্য করা হয়, এবং তাদের ক্ষেত্রেও আমরা এই প্রাইভেট বা আত্মরক্ষার যে অ্যাকশন বা কার্য আমরা সম্পাদন করতে পারি। অর্থাৎ আমি একটা উদাহরণ হিসেবে বলি, এক্সাম্পল হিসেবে, ফর ইনস্ট্যান্স, আমি যদি বলি যে কেউ কোনো পাগল এখানে একটা দা নিয়ে কোনো একটা ব্যক্তিকে হত্যা করতে আসে, তাকে মেরে ফেলবে, এবং এটা এমন আশঙ্কা হয় এই পাগলকে যদি ঠেকানো না হয়, বা এই যে উন্মাদকে বা মাতালকে বা এই শিশুকে যদি আমি হত্যা না করি, তাহলে আমার মৃত্যু নিশ্চিত। সেক্ষেত্রে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। অর্থাৎ যাদের অপরাধ কোনো অপরাধ নয়, সেক্ষেত্রেও তাদেরকে মৃত্যু ঘটানো যেতে পারে, যদি তাদের কার্যকলাপে এমনটি প্রকাশিত হয় যে তাকে মৃত্যু না করলে বা তাকে না মারলে, তাকে হত্যা না করলে নিজে জীবন রক্ষা পাবে না। অর্থাৎ কোনো পাগল যখন দা নিয়ে কাউকে কোপাতে আসে বা মারতে আসে, খুন করতে আসে, তখন সেই পাগলকে মারাটাও আইনে সিদ্ধ, এবং সে এটা বলতে পারবে না যে পাগল, ওকে কেন মারা হলো, এ কথা বলার কোনো সুযোগ নেই। তাহলে পাগলের অপরাধও অপরাধ হবে, এবং সেই অপরাধের ক্ষেত্রে সেলফ ডিফেন্স প্রয়োগ করা যাবে, এবং তাকে হত্যা পর্যন্ত করা যাবে নিজেকে বাঁচাবার জন্য। তো এটা প্রমাণ করতে হবে যে তার যে আক্রমণটা ছিল এটা জীবনঘাতী, এখানে জানকারী, সে কারণের জন্য জীবন সংশয় দেখা দেওয়ার কারণে এখানে হত্যা করাটা জায়েজ, বা হত্যা করাটা এখানে বৈধ। তাহলে ৯৮ ধারায় বা ৯৮ সেকশনে এ সম্পর্কে বলা হয়েছে। এরপরে আছে ৯৯ সেকশন। এই সেকশনে মূলত ৪টি ক্ষেত্রে আমরা এখানে সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবো না, এই কথা বলা হয়েছে। অর্থাৎ নেগেটিভ যে সেন্সটা এখানে ব্যবহার করা হয়েছে, যে কেন আমরা এই সেলফ ডিফেন্স এখানে খাটবে না, সেই ক্ষেত্রটা হচ্ছে এরকম যে যদি কোনো সরল বিশ্বাসে কোনো পাবলিক সার্ভেন্ট তার কার্য সম্পাদন করেন, সেক্ষেত্রে এই সেলফ ডিফেন্স ব্যবহার করা যাবে না যুক্তিসঙ্গত কারণে, যদি এবং আত্মবিশ্বাসে, এবং সরকারি কোনো প্রতিনিধি যদি কোনো কার্য করেন, তাহলে সেখানে সেলফ ডিফেন্স ব্যবহার করা যাবে না, এখানে প্রাইভেট ডিফেন্স অকার্যকর হবে। এরপরে কোনো পাবলিক সার্ভেন্ট আদিষ্ট হয়ে যদি কোনো কাজ করেন, কাউকে ফাঁসি দেওয়া, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া কিংবা মৃত্যুদণ্ড দেওয়া, এক্ষেত্রে সেলফ ডিফেন্স মানে আত্মরক্ষার জন্য সেই যে বিচারক, তাকে হত্যা করা যাবে না, কিংবা এখানে আত্মরক্ষার কোনো সুযোগ এখানে নেই, বা এই কাজটি এখানে করা যাবে না। এরপরে আছে
যে কাউকে যখন এমন হয় যে আ যদি কোনো ব্যক্তি কোনো সরকারি আ কাজে আ মানে করতে যেয়ে যদি এমন সুযোগ থাকে যে আমরা আ যে স আ আ প্রোটেকশন নিতে পারবো এবং আমরা শেল্টার নিতে পারবো এবং সরকারের আশ্রয় গ্রহণের সুযোগ থাকে, সেক্ষেত্রে এখানে মৃত্যু ঘটানো যাবে না বা কাউকে হত্যা করা যাবে না। আ এইটা বিষয় রাখতে হবে এবং আরেকটা বিষয় এখানে আছে যে সময়ের যে বিষয়টা, যে আমরা এমন কোনো আ এখানে অ্যাকশন বা সেলফ প্রোটেকশন নেওয়া যাবে না, যেখানে আইনের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে। যেখানে আইনের মাধ্যমে আমরা এই প্রোটেকশন নেওয়ার সুযোগ যেখানে থাকবে, স্কোপ যেখানে থাকবে, সেখানে অবশ্যই সেলফ ডিফেন্স ব্যবহার করা যাবে না। সুতরাং এই যে ক্ষেত্র, ৪ টি ক্ষেত্র, এগুলো আমরা ৪ টি ক্ষেত্রে আ ৯৯ ধারায় আমরা সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারব না। সুতরাং এই সেলফ প্রোটেকশন বা প্রাইভেট ডিফেন্স এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন বিষয়ে আমরা প্রাইভেট ডিফেন্স গ্রহণ করতে পারবো, কোন ক্ষেত্রে আমরা পারবো না, এই বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে এবং এর একটা বিষয় আছে যে স্থায়িত্বকাল, কতক্ষণ পর্যন্ত সেলফ ডিফেন্স এটা কার্যকারী হয়, কতক্ষণ পর্যন্ত হয় না এবং কোন ক্ষেত্রে আমাদের যে আত্মরক্ষার বিধান রয়েছে, কোন ক্ষেত্রে নেই, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা ১০০ ধারা থেকে ১০৬ ধারায় পরবর্তীতে আলোচনা করব। ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যায়, অনেকে শুনতে আগ্রহী হয় না। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ৯৬ ধারা থেকে আমাদের যে ১০৬ ধারা, এই পর্যন্ত আমাদের যে আত্মরক্ষার ধারা রয়েছে, এগুলো সেলফ প্রোটেকশন আর সেলফ ডিফেন্স আর প্রাইভেট ডিফেন্স, এগুলো আত্মসুরক্ষার যে অধিকার, আ এই ধারাগুলোতে বর্ণিত আছে। আমরা অবশ্যই পরবর্তী পর্যায়ে ১০০ ধারা থেকে ১০৬ ধারা আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আপনারা সুন্দর থাকেন এবং আপনাদের আগামী পথ চলা সুন্দর হোক। সবার শুভকামনায় আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।